Assalamu alaikum. Good noon, everybody. My dear students, I hope all are well by the mercy of Allah. I am also well by His grace in this pandemic situation. In this session, I am with you. This is Khaiz Ahmed, Assistant Teacher English, Feni Central High School, Feni Shodor, Feni. In my previous class, I discussed about counting sentence and gave some examples in it. I hope all of you are completed of your homework. Now I will discuss. I am going to start a new rules on about counting sentence. Please, I have given some of the slide. I have given some slide on your mobile screen. If you get the mobile screen, then say yes or no. যদি তোমরা স্যারের স্লাইডটা তোমাদের মোবাইলে গিয়ে থাকে তাহলে যে কোনো একজনকে বলতে হবে যে স্যার স্লাইডটা এসেছে, আসছে কিনা? জি স্যার, আসছে। ওকে, ভেরি গুড। তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। গত ক্লাসে স্যারে আমি গত ক্লাসে যে কন্ডিশনাল সেন্টেন্স গুলোকে আমরা শেষ করে দিয়েছি বা পড়েছি, তোমরা ওগুলো রিপ্লাই করেছো। আজকে আমরা কাউন্টিং সেন্টেন্সের আরো কিছু রুলস শুরু করতে যাচ্ছি। যেমন দেখো, রুল নাম্বার 1 আজকের ক্লাসের, যে সবাই খাতা কলম নিতে হবে এবং স্যারের ইনস্ট্রাকশন মোতাবেক লিখতে হবে, এক্সাম্পল গুলো সহ লিখতে হবে। দেখো 2.2 তাহলে এটার অর্থ কি দাঁড়াচ্ছে আমরা কি একটু বলতে পারবো? এটার অর্থ কি দাঁড়াচ্ছে? যে আমরা বাংলাটা লিখবো। যেমন দেখো, এটার অর্থ দাঁড়াচ্ছে যে কি এতই যে। এটার অর্থ কি দাঁড়াচ্ছে? এতই যে। তারপর দেখো আমরা এখানে একটা স্ট্রাকচার সারে দিয়েছি। যেমন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ। তারপরে পরবর্তীতে আমি যেটা দিয়ে ফিল আপ করবো, যে অংশটা দিয়ে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করব, সেটা হচ্ছে টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন দেখো, আমি এখানে একজন পিকচার দিয়েছি, একজন কালো মানুষ, তাই না? তারপর হচ্ছে কি মানে তার ইয়েটাও, অর্থাৎ ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা, তাকে দেখতে ফেসটা হচ্ছে কালো। আর এখানে ভালোবাসার একটা চিহ্ন স্যারে তোমাদের মোবাইল ফোনে দিয়েছি। তাহলে দেখো আমরা বলছি কি 2.2, এটার অর্থ হচ্ছে এতই যে। দ্যাট মিনস এবার সেন্টেন্সটা দুটো পিকচার থেকে আমরা সেন্টেন্সটা করছি। দেখো, হি ইজ টু ব্ল্যাক টু লাভ। তার মানে সে এতই কালো যে তাকে কি করা যাবে না, ভালোবাসা যায় না, নাকি? হি ইজ টু ব্ল্যাক টু লাভ। অর্থাৎ আমরা এখানে সেন্টেন্সটার অর্থ দাঁড়াচ্ছে এভাবে, যে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব। এভি মিন্স হচ্ছে, দেখো এখানে সাবজেক্ট হচ্ছে এখানে হি, তারপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ইজ, তারপর আমার এখানে তারপর হচ্ছে টু, তারপর হচ্ছে ব্ল্যাক হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই অংশ থাকলে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস টু প্লাস অবজেক্টটা যদি অ্যাডজেক্টিভটা যদি থাকে, আমরা পরবর্তীতে সেন্টেন্সটাকে ফিল আপ করার জন্য আগের সেন্টেন্স থেকে মিলিয়ে সঙ্গতিপূর্ণ ইনফিনিটিভ টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে আমরা শেষ করে ফেলব। ঠিক আছে? যেমন দেখো, হি ইজ টু ব্ল্যাক টু লাভ, এরকম একটা সেন্টেন্স আর এক্সাম্পল দিচ্ছি। দেখো, শি ইজ টু ফ্যাট, she is too fat, তাই না? তাহলে আমরা দেখো, সে এতই মোটা যে, তাহলে কি টু ওয়াক, হাঁটতে পারে না। সে এতই মোটা যে সে হাঁটতে পারে না। he is too fat to walk, বা হাঁটতে পারে না, বা টু রান, দৌড়াতে পারে না, তাই না? ওকে, তারপর দেখো 2 নাম্বার চিত্রটা আমরা দেখতে পাচ্ছি যে কি একটা অঙ্কর একটা চিত্র দেওয়া আছে। তার মানে অঙ্ক ইংরেজি হচ্ছে the sum is too hard। দেখো, টু এর পরে অ্যাডজেক্টিভ হচ্ছে হার্ড। আমরা এখানে আরেকটু সেন্টেন্স এনে দিয়েছি। এখন অঙ্কটা কার জন্য কঠিন? দ্যাট মিন্স ফর মি, আমার জন্য। তাহলে হচ্ছে the sum is too hard for me, the sum is too hard for me। তার মানে টু কমপ্লিট ইট, অর্থাৎ এটা শেষ করা আমার জন্য খুবই কঠিন, অঙ্কটা আমার জন্য খুবই কঠিন। বলো, এই যে 2.2 এই স্ট্রাকচার দিয়ে তোমরা কি সেন্টেন্সটাকে কমপ্লিট করা যাবে এবার? বা পিপল বলো,
বা পিপল অডিও ওপেন করো, তারপরে বলো তোমরা এই রুলস দিয়ে কি সেন্টেন্স তৈরি করা যাবে কিনা। এই রুলস দিয়ে আমাকে যে কোনো, হ্যালো তোমরা, জি একজনে আমাদের অডিও ওপেন করেছে, তাহলে সে বলবে যে আমরা কি এই রুলস দিয়ে সেন্টেন্স মেকিং করতে পারবো কিনা। হি ইজ টু প্যাট টু ওয়াক, তাই না, টু ডট ডট টু। জি স্যার, জি স্যার। জি স্যার, ভেরি গুড। রহিম, স্যার তোমাকে যখনই নাম বলবো সাথে সাথে অডিও ওপেন করবে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমরা তাহলে পরবর্তী রুলসে যাই। যেমন দেখো রুলস নাম্বার 2, সো ডট ডট দ্যাট, এটার অর্থ কি, এতই যে, এটার অর্থ কি, এতই যে। এখন আগেরটা আমরা করেছি টু ডট ডট টু, এখন করতেছি সো ডট ডট দ্যাট। এখন এটার স্ট্রাকচারটা কিভাবে হবে, আগেরটার মতোই, কিন্তু পরের অংশটা যেটা আমরা কমপ্লিট করব ওই অংশটা একটু ভিন্নতা আছে। যেমন দেখো এখানে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সো, ওখানে ছিল টু, আর এখানে হচ্ছে সো, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দেখো হি ইজ সো ওল্ড, অর্থাৎ এই লোকটাকে ইন্ডিকেট করছে, হি ইজ সো ওল্ড। তারপর বলতেছি কি, এখানে পরবর্তী সেন্টেন্সটা যখন আমরা কমপ্লিট করে দেব সাথে একটা দ্যাট যুক্ত করতে হবে। দ্যাট যুক্ত করার পরে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড বসবে, তারপরে নট বসবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এখন আসো, আমরা এখানে দুটো কথা বলেছি, ক্যান হয় সাবজেক্টের পরে ক্যান হতে পারে, আবার কুড হতে পারে। তোমরা কি বলতে পারবা ক্যান কখন হবে, ক্যান নট কখন হবে, কুড নট কখন হবে, তোমরা কি বলতে পারবা? জি, অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে এটা, যে যদি আগের সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম হয়, তখন আমরা এখানে লিখবো ক্যান নট, ঠিক আছে। আর যদি ফার্স্ট ইনডিফিনিট হয় তাহলে ওখানে লিখবো যে কি, কুড নট। তাহলে দেখো একজন বৃদ্ধ লোক, তারপরে হচ্ছে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে যাচ্ছি। হি ইজ সো ওল্ড, সে এতই বৃদ্ধ যে, হি ইজ সো ওল্ড, সে এতই বৃদ্ধ যে, দ্যাট, সে এতই বৃদ্ধ যে, হি ক্যান নট ক্যারি দ্য লোড, হি ক্যান নট ক্যারি দ্য লোড। লোড মানে কি, লোড মানে কি বলো তো, বোঝা, বোঝা। তাহলে ক্যারি মানে বহন করা, তাহলে হি ক্যান নট ক্যারি দ্য লোড, অর্থাৎ সে বোঝাটি বহন করতে পারে না, সে এতই বৃদ্ধ যে, সে, যে কি, আবার বলো তো, কে বলছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তুমি স্ট্রাকচার জানো? নবম শ্রেণীতে পড়ো। এখনো যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই বুঝো না, এখনো যদি এই জিনিসটাই যদি না বুঝো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে হয়, নবম শ্রেণীতে পড়ো। আমাদের এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমি বলে দিচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর, তারপর হচ্ছে মূল ভার্ব, তারপর আইএনজি, তারপর অবজেক্ট। যেমন একটা एग्जांपल সারা দিচ্ছি, আই এম গোইং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই এর সাথে এম বসে, হি এর সাথে ইজ বসে, প্লুরাল ফর্ম হলে আর বসে, তারপরে ভার্ব প্লাস আইএনজি। যাই হোক, আমরা ওই টপিকস এর মধ্যে যাচ্ছি না। যে স্টুডেন্ট এই কোশ্চেনটা করেছো সে বাসায় আজকে সারাদিন 2 ঘন্টা, আজকের মধ্যে 2 ঘন্টা তুমি টেন্স পড়বা। ওকে, দেখো এখানে অক্সিলিয়ারি ভার্ব ইজটা, এখানে যদিও ইজটা অক্সিলিয়ারি ভার্ব, বাট এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। হি ইজ সো ওল্ড, সে এতই বৃদ্ধ যে, দ্যাট যে, হি ক্যান নট ক্যারি দ্য লোড, অর্থাৎ আগেরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে পরেরটা হয়েছে ক্যান নট, পরেরটা হয়েছে ক্যান নট। আমরা যদি এখানে ওয়াজ দিতাম, এখানে যদি যেমন হি ওয়াজ সো ওল্ড, যদি আমরা ওয়াজ দিতাম তাহলে সেখানে তো পরবর্তী সেন্টেন্স হতো দ্যাট হি কুড নট ক্যারি দ্য লোড। বলো এই স্ট্রাকচারে তোমাদের আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাভ ইউ এনি কোশ্চেন প্লিজ? কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে আমরা এখন একটু প্র্যাকটিসে চলে যাই। প্র্যাকটিসটা কিভাবে দেখো, হি ইজ সো ইল, ইল মানে দেখো একজনের মুখে কি দিয়ে আছে, থার্মোমিটার, তাই না, এই যে থার্মোমিটার। তারপর যে হি ইজ সো ইল, সে এতই অসুস্থ যে, তার মানে আমরা পরবর্তীটা দ্যাট দিব। তারপর হচ্ছে বলো he cannot go to school, he cannot go to school, very good, অর্থাৎ সে এতই অসুস্থ যে সে স্কুলে যেতে পারে না, that he cannot go to school। ওকে, রহিমকে ধন্যবাদ দেয়া যায়, তাহলে রহিমকে ধন্যবাদ, আর তোমরা লাইক দিতে পারো কারণ রহিম স্ট্রাকচারটা ভালোভাবে ক্লিয়ারলি বুঝেছে। এবার আমাদের রায়হান তুমি এক কাজ করো, রায়হান অডিওটা অন করো। ওকে,
আনমিউট করো, রায়হান অডিওটা আনমিউট করো। ওকে, তুমি 2 নাম্বার সেন্টেন্সটা করো। দ্য ম্যান ইজ সো ম্যাড, অর্থাৎ লোকটাকে পাগল বেশি মনে হচ্ছে না? তাহলে দ্য ম্যান ইজ সো ম্যাড, তারপর কি হবে? The man, জি, দ্য ম্যান ইজ সো ম্যাড, লোকটা এতই পাগল যে, দ্যাট, তারপর হবে দ্যাট। আগেরটা দেখো, আগেরটা প্রেজেন্ট ইনডিফিনিট, আগেরটা প্রেজেন্ট। দ্য ম্যান ইজ সো ম্যাড, লোকটা এতই পাগল যে, দ্যাট, তারপর কি লিখবো? দ্যাট, বলো। যেহেতু এখানে দামেনটা এখানে পুরুষ না মহিলা? লোকটা পুরুষ না মহিলা? বলো পুরুষ। রায়হান বল। পুরুষ হলে পুরুষের প্রোনাউন আমরা কি লিখি? হি। সিঙ্গুলার হলে তাহলে কি লিখবো আমরা? হি। আর প্লুরাল হলে লিখবো দে। তাহলে এখানে দামেনটা যেহেতু একজন ব্যক্তি, তাহলে আমরা কি লিখতে পারি? দ্যাট হি। দ্যাট হি, তাহলে সাবজেক্ট পেয়ে গেছি। তাহলে কি হয়েছে? সাবজেক্টটা পেয়ে গেছি। তাহলে প্রোনাউনটা হচ্ছে হি, দ্যাট হি। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরবর্তীতে আমরা কি হবে? ক্যান নট না কুড নট? ক্যান নট। কারণটা হচ্ছে আমার এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট, তাই ওখানে হবে যে ক্যান নট। তারপর হচ্ছে যে কি? দ্যাট হি ক্যান নট স্পিক রাইটলি, সঠিকভাবে কথা বলতে পারে না। পাগল হলে কি সঠিকভাবে কথা বলতে পারবে? নো স্যার। না। এই কারণে আমরা চিত্র অনুযায়ী সংগতিপূর্ণ। যদিও তোমার পরীক্ষার মধ্যে চিত্র থাকবে না, তোমাকে সেন্টেন্স অর্ধেক দেওয়া থাকবে, বাকি অংশ তুমি স্ট্রাকচার অনুযায়ী তোমাকে ফিল আপ করতে হবে, কমপ্লিট করতে হবে। বাট আমি যেহেতু এখানে তোমাকে চিত্র দিয়েছি, চিত্র অনুযায়ী আমাদেরকে এখন এখানে বলতে হবে। কথা কি বুঝছো? তাহলে দ্যাট হি ক্যান নট স্পিক রাইটলি, সে যথাসম্ভব কি করতে পারে না? শুদ্ধরূপে কথা বলতে পারে, সঠিকভাবে কথা বলতে পারে না। তাহলে আমরা এবার আসি পরবর্তী রুলসটার মধ্যে আসি। রুলস নাম্বার 3, সো দ্যাট। সো দ্যাট শব্দের অর্থ হচ্ছে যাতে। মনে রাখতে হবে, তোমরা গোলাই ফেলিও না। একটা হচ্ছে সো ডট ডট দ্যাট, একটা হচ্ছে সো ডট ডট দ্যাট, অর্থাৎ সো এর পরে অ্যাডজেক্টিভ একটা থাকবে। বাট এখানে সো দ্যাট এক শব্দ, এটার অর্থ হচ্ছে যাতে। তাহলে এই অ্যাকসেপ্টটা দেখো, অর্থাৎ সো ডট ডট এর জায়গায় আমরা কি করছি? সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট দিয়েছি, প্লাস ভার্ব দিয়েছি, প্লাস অবজেক্ট দিয়েছি। কিন্তু এখানে নেগেটিভ অংশটা হবে না। যেমন দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাট আগের সেন্টেন্সে ছিল অক্সিলিয়ারি ভার্ব। এখানে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তারপর হচ্ছে সো দ্যাট। সো দ্যাট শব্দের অর্থ হচ্ছে যাতে। তারপর আমি কি দিয়ে ফিল আপ করবো? অর্থাৎ সেই স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান অবলিক কুড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা জানি ক্যান কুড এগুলো মোডাল অক্সিলিয়ারি। মোডাল অক্সিলিয়ারির পরে সবসময় নেগেটিভ হোক পজিটিভ হোক, অ্যাফার্মেটিভ হোক নেগেটিভ হোক, বাট মোডাল অক্সিলিয়ারি থাকলে সেখানে আমরা বলেছি যে কি মূল ভার্বটা বসবে পরে। তাহলে দেখো উই ইট ফুড, উইটা এখানে সাবজেক্ট, এ দেখো মিলাই নাও। তাহলে কি সাবজেক্ট হচ্ছে কি উই, তারপর আমার এখানে ভার্ব হচ্ছে যে ইট, তারপর হচ্ছে অবজেক্ট হচ্ছে ফুড। তাহলে উই ইট ফুড, আমরা খাদ্য খাই, আমরা খাবার খাই। সো দ্যাট, যাতে কি? দেখো এখানে দেখো, আমরা যাতে শক্তিশালী হতে পারি, অথবা আমরা যাতে স্বাস্থ্যবান থাকতে পারি। তাহলে দেখো এখানে যেহেতু সাবজেক্ট উই, তার মানে আমরা পরবর্তী সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট কোথায় নিয়ে যাব? উই। তাহলে আমরা সাবজেক্ট লিখেছি উই, এখানে বলছি ক্যান অথবা কুড, তাহলে আমরা এখানে দিয়েছি ক্যান দিয়েছি, তারপর হচ্ছে ভার্ব দিয়েছি কি বি, ভার্ব দিয়েছি কি বি। দেখো মূল ভার্ব এখানে বি, আর অবজেক্ট হচ্ছে স্ট্রং, অবজেক্ট হচ্ছে কি এখানে স্ট্রং। উই ক্যান বি স্ট্রং, যাতে আমরা কি হতে পারি? শক্তিশালী হতে পারি। বলো রুলসটা কি বোঝা গেছে? স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে। আমি দেখতেছি অনেকে লিখতেছো না, তোমরা অনেকে লিখতেছো না, লিখো। সো দ্যাট শব্দের অর্থ হচ্ছে যাতে, এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তারপর হচ্ছে সো দ্যাট, তার পরবর্তী হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান অবলিক কুড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন আসো, আমি তো এখানে ক্যান ব্যবহার করেছি, কিন্তু যদি আবার এখানে যদি ফার্স্ট ফর্ম হয়, তাহলে আমাকে ওখানে ব্যবহার করতে হবে কুড, অর্থাৎ আগের রুলস অনুযায়ী। আগের রুলসে ফার্স্ট ফর্ম হলে হয়তো কুড নট, এখানে ফার্স্ট ফর্ম হলে হবে যে কুড, জাস্ট নেগেটিভটা হবে না। বলে রুলসটা কি সবাই বুঝতে পেরেছো? স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমরা পরবর্তী প্র্যাকটিসে চলে যাই। এই রুলস অনুযায়ী প্র্যাকটিসে চলে যাই। যেমন দেখো এখানে একটা বাড়ির তোমাদেরকে পিকচার তোমাদের মোবাইলে পাঠানো হয়েছে, একটা মহিলা পানি পান করছে, তার মানে দুটো পিকচার ওখানে তোমাদেরকে দেওয়া হয়েছে। এখন এই দুটো পিকচার অনুযায়ী আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করব। যেমন দেখো উই বিল্ড হাউস,
আমরা বাড়ি নির্মাণ করি সো দ্যাট যাতে আমরা বাড়ি নির্মাণ করি আমরা কেন বাস যাতে করতে আমরা পারি। বাস করতে পারি তাহলে সাবজেক্ট আমার এখানে হচ্ছে উই তারপর হচ্ছে ওখানে হচ্ছে ক্যান অথবা কুড বাট এখানে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে আমার ওখানে ব্যবহার করতে হবে ক্যান ওখানে ব্যবহার করতে হবে যে কি ক্যান প্লাস অবজেক্ট ক্যান তারপর হচ্ছে মূল ভার্ব প্লাস অবজেক্ট তাহলে Object. উই বিল্ড হাউস আমরা বাড়ি নির্মাণ করি সো দ্যাট তাহলে আমাকে এখানে রোহিত এক নাম্বারটা সলিউশন করো তো ও উই ক্যান লিভ ক্যান হ্যাঁ বলো উই ক্যান লিভ বলো এতটুকু দিলে হবে উই ক্যান লিভ দরকার না বাকিটাও দরকার নাই এটা লিখলে হবে উই বিল্ড হাউস আমরা বাড়ি নির্মাণ করি সো দ্যাট যাতে উই ক্যান লিভ যাতে আমরা বাস করতে পারি এতটুকু দিলেও হবে আমি এখানে কি দিলাম না আমি এখানে অবজেক্ট দিলাম না কিন্তু আমার অর্থটা হচ্ছে তো এখানে তাহলে উই বিল্ড হাউস আমরা বাড়ি নির্মাণ করি সো দ্যাট যাতে উই ক্যান লিভ যাতে আমরা বাস করতে পারি অথবা উই ক্যান লিভ কি উই ক্যান লিভ ইন দিস হাউস যাতে আমরা এই বাড়ির মধ্যে বাস করতে পারি অথবা তুমি ইন দিস হাউস দিয়ে দিতে পারো এই বাড়ির মধ্যে বাস করতে পারি ঠিক আছে উই বিল্ড Yes, sir. হাউস সো দ্যাট উই ক্যান লিভ ইন দিস হাউস যাতে আমরা এই বাড়ির মধ্যে বাস করতে পারি এবার আসো পরবর্তী সেন্টেন্স হচ্ছে উই ড্রিঙ্ক ওয়াটার আমরা পানি পান করি তাহলে দেখো উইটা সাবজেক্ট এখানে আছে তাহলে যেহেতু এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমরা পরবর্তীতে সাবজেক্ট দিব সাবজেক্টের পরে ক্যান দিব তারপরে Can. ভার্ব দিব তারপরে আমরা অবজেক্ট দিতে পারি তাহলে এই দেখো উই ড্রিঙ্ক ওয়াটার আমরা পানি পান করি সো দ্যাট তাহলে এবার এটা করো তো বলো উই ক্যান বি হেলদি অর্থাৎ আমরা পানি পান করি যাতে আমরা কি থাকতে পারি স্বাস্থ্যবান থাকতে পারি অথবা সুস্থ থাকতে পারি তাই না তাহলে Yes, sir. আমরা সুস্থ থাকতে পারি তাহলে উই ড্রিঙ্ক ওয়াটার সো দ্যাট উই ক্যান বি হেলদি ওকে যাতে আমরা স্বাস্থ্যবান থাকতে পারি বলো এই রুলস অনুযায়ী আর কারো কোনো কোশ্চেন আছে কিনা এই রুলসে কারো কোনো কোশ্চেন আছে sir. কিনা নো স্যার ভেরি গুড তাহলে কাম টু দা সেকেন্ড ফোর্থ রোল যেমন দেখো লেস্ট শব্দের অর্থ সবাই লেখো লেস্ট শব্দের অর্থ হচ্ছে না হলে অথবা লেস্ট শব্দের অর্থ হচ্ছে যাতে না তাই না তাহলে তা না হলে অথবা যাতে না লেস্ট তাহলে এবার আসো লেস্ট মনে রাখতে হবে লেস্ট শব্দটা অলওয়েজ নেগেটিভ এখানে একটা Negative. নোট রাখতে হবে কারণ লেস যুক্ত সেন্টেন্সটি কখনোই নেগেটিভ হবে না এটা তোমাদেরকে একটু এই নোটটা লিখে রাখতে হবে জি তাহলে লেস যুক্ত সেন্টেন্সটি কখনোই নেগেটিভ হয় না তাই আমরা লিখতেছি দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট তারপর হচ্ছে লেস্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট তারপর হচ্ছে লেস্ট তারপর বলতে চাচ্ছি যে কি সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আমাদেরকে এই স্ট্রাকচারটা লিখে রাখতে হবে ওকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্রথম অংশটা তারপর হচ্ছে লিস্ট তারপরে সাবজেক্ট থাকবে তারপরে মাস্ট বি সেখানে শুড অথবা মাইট এটা ব্যবহার করতে হবে তারপরে ভার্ব তারপরে অবজেক্ট এবার আসো রিড অ্যাটেন্টিভলি এখানে আমি রিড অ্যাটেন্টিভলি মিন্স হচ্ছে ইউ রিড অ্যাটেন্টিভলি কথা বুঝছো আমি এখানে সাবজেক্টটা দিইনি Yes, sir. ভার্ব থেকে শুরু করেছি ইম্পারেটিভ সেন্টেন্স করেছি কথা বুঝছো ইম্পারেটিভ সেন্টেন্স Yes, করেছি sir. রিড অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে পড়ো না হলে তুমি কি পড়ো। করবে লেস্ট না হলে ইউ শুড ফেল ইন দ্য এক্সাম পরীক্ষায় না হলে fail তুমি করবে। পরীক্ষায় ফেল করবে ইউ শুড ফেল ইন দ্য এক্সাম এ দেখো আমরা সাবজেক্ট হচ্ছে এখানে কি ইউ এই যে আমরা এখানে বলেছি সাবজেক্ট থাকবে আমরা সাবজেক্ট দিয়েছি ইউ তারপরে যে শুড অথবা মাইট আমরা এখানে শুড দিয়েছি তারপর হচ্ছে ভার্ব এখানে ফেল তারপর অবজেক্ট হচ্ছে ইন দ্য এক্সাম তাহলে মনে রাখতে হবে লেস্ট একটা ইম্পর্টেন্ট কমপ্লিটিং সেন্টেন্সের জন্য লেস্ট শব্দটা অর্থাৎ লেস্ট দিয়ে একটা সেন্টেন্স পাই সময় আমরা দেখি এসএসসি পরীক্ষার মধ্যে কথা বুঝছো এসএসসি পরীক্ষার মধ্যে লেস্ট দিয়ে অসংখ্যবার সেন্টেন্স এসেছে তাই আমরা এই রুলসটা একটু ভালো করে পড়বো লেস শব্দের অর্থ হচ্ছে যাতে না অথবা না হলে অর্থাৎ লেস যুক্ত সেন্টেন্সটি স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট তারপরে লেস শব্দটি বসবে আমি আবারও বলছি লেস যুক্ত সেন্টেন্সটি কখনো নেগেটিভ হবে না কারণ যেহেতু লেস নিজেই একটা নেগেটিভ
কথা বুঝছো? তাই আমরা বলছি জি, স্যার। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমি এই সেন্টেন্সের মধ্যে, এই এক্সাম্পলের মধ্যে সাবজেক্টটা দিনেই ইম্পারেটিভ সেন্টেন্স করেছি, তাই ভার্ব থেকে শুরু করেছি। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব থেকে শুরু হয়, তাই না? তাহলে রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো, লেস্ট না হলে ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, না হলে তুমি পরীক্ষায় ফেল করবে। এবার আমরা একটু এক্সারসাইজ গুলো করি। যেমন দেখো, ওয়ার্ক ফাস্ট, ওয়ার্ক ফাস্ট দ্রুত হাঁটো, দ্রুত হাঁটো। লেস্ট না হলে কি করবে? এটা দিয়ে সেন্টেন্স You করবে miss কি? that. ইউ You should miss Should the miss bus. the train. ইউ শুড মিস দ্য ট্রেন, শুডটা বলতে হবে এখানে, ইউ মিস দ্য ট্রেন বললে হবে না, কারণ আমার স্ট্রাকচারে বলা আছে শুড অথবা মাইট। তার মানে ইউ শুড মিস দ্য ট্রেন, দ্রুত হাঁটো, না হলে তুমি ট্রেনটা মিস করবে, না হলে তুমি ট্রেনটা মিস করবে। এবার আসো, ওই যে স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সটা করেছি, উই ড্রিঙ্ক ফিউর ওয়াটার, উই ড্রিঙ্ক ফিউর ওয়াটার, ড্রিঙ্ক মানে পান করা, সাবজেক্ট এখানে উই দিয়েছি, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। উই ড্রিঙ্ক ফিউর ওয়াটার, আমরা বিশুদ্ধ পানি পান করি। ফিউর মানে বিশুদ্ধ, ফিউর মানে কি? বিশুদ্ধ, ওয়াটার মানে পানি, তাহলে আমরা বিশুদ্ধ পানি পান করি। লেস্ট না হলে কি করব? উই বলো, উই ড্রিঙ্ক ফিউর ওয়াটার, উই ড্রিঙ্ক ফিউর ওয়াটার, আমরা বিশুদ্ধ পানি পান করি। লেস্ট না হলে উই শুড বলো, Be healthy. উই শুড, পরবর্তীটা ভার্ব, পরবর্তীটা ভার্ব বলো, উই শুড বিকাম ইল, উই শুড বিকাম ইল, ইল মানে অসুস্থ, বিকাম মানে হওয়া, না হলে আমরা কি হয়ে যাব? অসুস্থ হয়ে যাব। Clean. তাই না? উই শুড বিকাম ইল, না হলে আমরা অসুস্থ হয়ে যাব। কথা কি বুঝছো? Yes, sir. ওকে, তাহলে আমরা আপাতত এই লেস সেন্টেন্সটা, লেস যুক্ত সেন্টেন্সটি ভালো করে করতে হবে, পরীক্ষায় আসে। এবার আসো আনলেস, রুলস নাম্বার 5, আনলেস। আনলেস শব্দ সবাই লেখো, আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি না। আনলেস শব্দের অর্থ কি? যদি না। আনলেস এবং লেস্ট, কথা বুঝছো? দুটো কি? দুটো রুলসই, দুটো কথাই সেম পায়, কথা বুঝছো? এখানে দেখো, আমরা লেস্টের মধ্যেও কি লিখেছি? লেস্টের মধ্যেও বলেছি, লেস্টের মধ্যে বলেছি যে কি, যে লেস্ট অথবা আনলেস, কথা বুঝছো? আনলেস শব্দের তো যদি না, তবে মনে রাখতে হবে আনলেস এবং লেস্টের মধ্যে শুধু পার্থক্য এক জায়গায়, সেটা হচ্ছে আগের সেন্টেন্সটা ঠিক থাকবে, পরের সেন্টেন্সে এখানে লেস্টের ক্ষেত্রে শুড অথবা মাইট বসে, আর আনলেস থাকলে শেল অথবা উইল বসে। তোমরা কি সেন্টেন্সটা বুঝতে পেরেছো? জি স্যার। আমরা শুধু লেস্ট এবং আনলেস, লিস্ট এবং আনলেসের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু এটাই যে লেস্ট থাকলে সাবজেক্টের পরে শুড বসে, আর আনলেস থাকলে সাবজেক্টের পরে শেল অথবা উইল বসে। বলো, তোমরা এই কথাটা কি বুঝতে পেরেছো? জি স্যার। আমি আবারও বলছি, না, লেস না, শব্দের না। অর্থ, আচ্ছা আবার বলছি, লিস্ট শব্দের অর্থ হচ্ছে না হলে, আর আনলেস মানে যদি না। দুটো কথাই সেম, কথা বুঝছো? দুটো কথাই, অর্থাৎ আনলেস, লেস্ট, এই দুটো স্ট্রাকচারও কি, আগের সেন্টেন্সটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, প্রথম স্ট্রাকচারটা ঠিক আছে। পরবর্তীতে লেস যুক্ত পরবর্তী সেন্টেন্সটা থাকবে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, শুড অথবা মাইট, তারপর একটা মূল ভার্ব, তারপর একটা অবজেক্ট। আবার আনলেসের মধ্যেও সাবজেক্ট থাকবে, তারপরে ওখানে ছিল শুড আর মাইট, এখানে থাকবে উইল অথবা শেল, উইল অথবা শেল। যেহেতু সবগুলোই মোডাল অক্সিলিয়ারি, তার কারণে পরবর্তীতে ভার্ব যেটা বসবে সেটা মূল ভার্ব প্লাস অবজেক্ট। কথা বুঝছো? যেমন দেখো, আনলেস, জি, স্যার। দেখো আমরা লিখেছি আনলেস, যদি না উই বার্ন ট্রাশ, তাহলে দেখো এখানে ট্রাশ মানে আবর্জনা, যদি না আমরা আবর্জনা ফোড়াই না ফেলি, যদি না আমরা আবর্জনা ফোড়াই না ফেলি, তাহলে কি হবে বলো তো? তো পরিবেশের ক্ষতি হবে। পরিবেশের ক্ষতি হবে অথবা পরিবেশ দূষিত হবে, তাই না? পরিবেশ দূষিত হবে। তাহলে আনলেস, যদি না উই বার্ন ট্রাশ, যদি না আমরা আবর্জনা পোড়াই না ফেলি, তাহলে কি করবে? ইট, বলো, ইট উইল পলিউট দ্য, ইট উইল পলিউট দ্য এনভায়রনমেন্ট, ইট উইল পলিউট দ্য এনভায়রনমেন্ট, অথবা ইট উইল স্পয়েল দ্য এনভায়রনমেন্ট। আমরা পলিউট শব্দটা একবারে সবাই জানি, পলিউশন থেকে, পলিউশনের ভার্ব হচ্ছে পলিউট,
তার হচ্ছে কি ইট উইল পলিউট দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ এটা পরিবেশকে দূষিত করে ফেলবে যদি আমরা কি না করি, যদি আমরা এটাকে সারের টাইমটা ওভার হয়ে গেছে। আচ্ছা ওকে, যদি আমরা আবর্জনাগুলো না পোড়াই ফেলি তাহলে এটা পরিবেশকে দূষণ করবে। ইট উইল পলিউট দ্য এনভায়রনমেন্ট। এবার আসো, কাট ইউ নেলস, তোমার নখগুলো কেটে ফেলো। কাট ইউ নেলস, তোমার নখগুলো কেটে ফেলো। আনলেস, যদি না, তাহলে তুমি কি হয়ে যাবে যদি নখ না কাটো? বলো। অসুস্থ হয়ে যাবে। অসুস্থ হয়ে যাবে। কাট ইউ নেলস, তুমি নখগুলো কেটে ফেলো। আনলেস, যদি না, কি হবে? ইউ উইল, বলো তো, বিকাম ইল, বিকাম ইল, you will become ill, অথবা you will affect the germ, you will affect the germ, germ মানে কি? জীবাণু। affect মানে আক্রান্ত হওয়া, affect মানে কি? আক্রান্ত হওয়া। অর্থাৎ কাট ইউ নেলস, তোমার নখগুলো কেটে ফেলো। আনলেস, যদি না, you তারা will, এখানে কে আঁকতেছে? জি, you will affect the germ, তুমি জীবাণু দ্বারা আক্রান্ত হবে। বলো, এই রুলসটা কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। স্যার ওকে, তাহলে আমরা এবার এই যে 5টা এক্সারসাইজ আছে, এই 5টা এক্সারসাইজ একটু করব। তাহলে দেখো, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগ সহকারে না পড়ো, যদি না তুমি মনোযোগ সহকারে না পড়ো, তাহলে কি হবে? ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। এই রহিম, দিমুফিটা, আনলেস, লেস না, আনলেস ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। আমি বলছি আনলেস থাকলে সাবজেক্টের পরে উইল অথবা শেল। ওকে, মনে রাখতে হবে আনলেস আছে কিনা নাকি লেস্ট আছে। তাহলে যেহেতু আনলেস আছে, তাহলে সাবজেক্টের পরে শেল অথবা উইল, তাহলে ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবে। 2 নম্বর সেন্টেন্স, রিড ডিলিজেন্টলি, তাহলে মনোযোগ সহকারে পড়ো। লেস্ট, যাতে কি করো? যাতে, বলো তো, পরীক্ষা ভালো করতে পারো। ভালো করতে পারো। ইউ শুড মেক এ গুড রেজাল্ট, বেটার ইন দ্য এক্সাম। জি, ইউ শুড মেক এ গুড রেজাল্ট, যাতে তুমি পরীক্ষায় ভালো করতে পারো। একটা এবার ভালো আসো, পড়াশোনা করতে হবে, বুঝলো? হি ওয়ার্কস হার্ড, সে কঠোর কাজ করে। সো দ্যাট, সে কঠোর কেন কাজ করে? যাতে, যাতে কি করবে? বলো। সো দ্যাট এর পরে সাবজেক্ট, তারপরে ক্যান, তারপরে অথবা Yes, sir. কুড, ক্যান অথবা কুড, তারপরে মূল ভাগ, তারপরে অবজেক্ট। তাহলে আমরা হি ওয়ার্কস হার্ড, সে কঠোর কাজ করে। সো দ্যাট, যাতে, হি ক্যান শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি What is the করতে word? পারে। হি ক্যান শাইন ইন লাইফ, যাতে সে জীবনে Life. উন্নতি করতে পারে। অথবা হি ক্যান প্রসপার ইন লাইফ, জীবনে প্রসপার মানেও উন্নতি, আর শাইন হি মানেও ক্যান উন্নতি। সাকসেস ইন লাইফ। He can success in life, জীবনে সফল হতে পারে। এবার আসো 4 নম্বর সেন্টেন্স, the man was so smart, the man was so smart। দেখো স্যার এটা ফার্স্ট ফর্মে দিয়েছি, সো তারপরে ডট ডট দ্যাট, He সো এর পরে could. অ্যাডজেক্টিভ, No, সো sorry, হ্যাঁ, sir. তাহলে দেখো, জি, he could, তাহলে the man was so smart, লোকটা এতই দক্ষ যে, লোকটা এতই দক্ষ ছিল যে, তারপর হচ্ছে কি বলতো? দ্যাট, সো এর পরে কি হবে? সো ডট ডট দ্যাট, এখানে ডট মানে অ্যাডজেক্টিভ, স্মার্টটা এখানে অ্যাডজেক্টিভ। দা ম্যান ওয়াজ সো স্মার্ট, লোকটা এতই দক্ষ ছিল দ্যাট যে, তারপর কি লিখবো? বলো। হি ক্যান অথবা কুড, এখানে ক্যান হবে না কুড হবে? কোড, কোড। কুড, তাহলে হি কুড যেহেতু মোডাল অক্সিলিয়ারি, কুডটা যেহেতু মোডাল অক্সিলিয়ারি, তাহলে পরবর্তীটা কি? মূল ভার্ব। তাহলে হি কুড ডু এনিথিং, সে যে কোনো কিছু করতে পারে, তাই না? সে যে কোনো কিছু করতে পারে। লোকটা এতই স্মার্ট ছিল যে সে যে কোনো কিছু করতে পারে। ঠিক আছে, জাস্ট আমার এখানে জি, ফার্স্ট স্যার। টেন্স ছিল, ওখানে কুড ব্যবহার হয়েছে। এবার আসো 5 নাম্বার সেন্টেন্স, দা ম্যান ইজ টু, এখানে শর্ট লিখবো আমরা, তাই না? স্টার্ট আছে, দা ম্যান ইজ টু শর্ট, লোকটা কি? টু, আবার পরবর্তীতে টু ডট ডট টু। তাহলে দেখো, যেমন স্যারের এখানে প্যান আছে, স্যারের মাথার উপর একটা প্যান আছে, আছে কিনা? স্যারের মাথার উপর একটা Yes, প্যান sir. আছে, আমরা এই প্যান দিয়ে করি। দা ম্যান ইজ টু শর্ট, লোকটা এতই খাটো যে, তাই না? অথবা তোমরা বলতে পারো দা টিচার ইজ টু শর্ট, স্যার এত খাটো যে টু টাচ দ্য প্যান, পরবর্তীটা হবে টু টাচ দ্য প্যান। কথা কি বুঝছো? অথবা দা ম্যান ইজ টু শর্ট, লোকটা এতই খাটো যে টু টাচ দ্য প্যান।
প্যান্টটা কি স্পর্শ করতে পারে না। বলো, এই যে 5টা রুলস করিয়ে দিয়েছি এবং 5টা সেন্টেন্স তোমাকে এক্সাম্পল হিসেবে করিয়ে দিয়েছি আজকের ক্লাসে, এই 5টা রুলস কি সবাই পারবে সেন্টেন্স মেকিং করতে জি, পারবে স্যার। এগুলো দিয়ে? ওকে, জি, স্যার। ভেরি গুড। তাহলে আমরা এগুলো করার পরে হোমওয়ার্ক টু নো মোর সি পার্ট 2, অর্থাৎ আমরা এই কমপ্লিট সেন্টেন্সের উপরে আমরা আরো ক্লাস নিব, ঠিক আছে? আর স্যারের টাইমও শেষ, কথা বুঝছো, স্যারের টাইমও শেষ। তাহলে আজকের ক্লাসটা সবাই খুব সুন্দরভাবে পার্টিসিপেট করেছো এবং Yes. থ্যাংক ইউ অল টু পার্টিসিপেট মি ইন মাই লেকচার। আই হোপ আই উইল মিট অ্যাগেইন। ওকে, তাহলে তারপর হচ্ছে পরবর্তী সময় পর্যন্ত তোমরা ভালো থাকো সবাই এবং স্টে হোম স্টে সেফ। ওকে, এবং আবার আরো ওয়ালাইকুম একটা স্যার। বিষয় হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলো। ওকে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম।